টাকার দরকার নেই রে বাবা। আমি তো প্রায় শেষের দিকে চলে আইছি। তোরা আর আমার লেগে সব শেষ করে ফালাইস না। বাবা, বাবা, এই কথা কইও না তুমি বাবা। তুমি নিশ্চয়ই ভালো হয়ে উঠবা। তুমি সুস্থ হইলেই আমার সব পরিশ্রম সার্থক হইব বাবা। আমি জানি তোমার দায়িত্ববোধ কতটা গভীর, কিন্তু ভিটে বাড়ি বিক্রি করলে আমরা কোথায় যাব? আমার তো তুমি সব, আর এই ঘরই আমার আশ্রয়। আমি যে আর কোনো উপায় খুঁজা পাইতাছি না। বাকি ওষুধ আর ডাক্তারের টাকা না দিলে বাবার চিকিৎসা যে বন্ধ হয়ে যাব। আমি যদি আমার বাবার লেগা এইটুকু করবার না পারি, তাইলে কিসের পোলা আমি? মনসুর, তোর ভবিষ্যৎটা আগে দেখতে হইব। তোরা এই ভিটাটা ধইরা রাখ। আমি যা হওয়ার তো তা মাইনে নিছি। আল্লাহ যদি চান তাইলে তিনি আমারে এমনি তুলে লইবেন। বাবা, আপনার জন্য আমরা সব করতে চাই। আমি চাই না মনসুর এমন অবস্থায় ভেঙে পড়ুক। আমরা অন্য কোনো উপায় খুঁজব। আমি জানি, কিন্তু কিন্তু সময় তো আর আমাদের পক্ষে নাই রে। প্রতিদিন বাবার যন্ত্রণা দেখতে দেখতে আমার আর সহ্য হইতাছে না। তাহলে চলো গ্রামের মানুষদের কাছে সাহায্য চাই। আমাদের সমস্যার কথা বলি, সবাই মিলেই তো একটা উপায় বের করতে পারে। আরে, মানুষের দোয়ায় অনেক কিছু হয়। তোরা যদি চাস তাই কর। আল্লাহর কাছে যা চাইবি তিনি নিশ্চয়ই তা শুনবেন। না বাবা, আমি বাইসা থাকতে তোমার চিকিৎসা করামু, মানুষের থেকে সাহায্য নিয়া, তা তো হইতে পারে না। ঠিক আছে, দেখো কি করা যায়। বাবা, আর একবার ভাইবা দেখ, এই শেষ সম্বল ভিটে বাড়িতে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় পাস কিনা। এটা বিক্রি করলে কোথায় যাবি তোরা? এগুলা নিয়ে তুমি ভাইবো না বাবা। বিকালে তোমারে ডাক্তারের কাছে লইয়া যামু। এখন একটু বিশ্রাম করো বাবা, এখন একটু বিশ্রাম করো। মনসুর আর হালিমা বাইরে বেরিয়ে আসে। মনসুর তার স্ত্রী হালিমাকে বলে, হালিমা, আমি আর কোনো উপায় খুঁজা পাইতাছি না। জানো তো, কত দিন আর ডুবে গেছি। সব শোধ করতে এই ভিটা বাড়িটাই মনে হয় বিক্রি করতে হইবে এবার। বিক্রি? তুমি সত্যি এটা করতে চাচ্ছ? আমাদের একমাত্র আশ্রয় এটা, আমরা কোথায় যাব? আমি জানি হালিমা, আমি জানি এটা এত সহজ না, কিন্তু আর কোনো পথ যে নাই। বিকালে জমিদার বাবু আইব কইছেন, দলিলে সই করতে হইব। তুমি বাবাকে কিছু বলবে না? না হালিমা, বাবারে এসব কিছু কইও না তুমিও। উনি একেবারেই ভাঙ্গা পড়বেন। আমি চাই না উনার শেষ দিনগুলান এরকম দুশ্চিন্তায় কাটুক। বিকেল হলে তাদের বাড়িতে জমিদার বাবু সব দলিলপত্র সাথে নিয়ে আসে। এই মনসুর, সব ঠিক আছে তো? আমি দলিল লয়ে আইছি। তুই তো জানোস আমি খুব ব্যস্ত মানুষ, সময় মতো কাজ শেষ করে ফেলাই। আগে আগে হ্যাঁ বাবু, সব ঠিক আছে। আপনি আপনি বয়েন, আপনি বয়েন। বাবা, জায়গাটা তো বেশ ভালো। এই ঠিক জায়গায় বিনিয়োগ করছি। তা দলিলে সই করার আগে একটা কথা মনে করায় দিতাছি, একবার বিক্রি হইলে কিন্তু এই বিটা বাড়ি আমার। পরে কিন্তু অন্য কিছু কইস না। পরে কিন্তু অন্য কিছু কইবি না কইলাম। বাবু, যদি কিছুদিন সময় দেন, আমরা যদি অন্য কোনো উপায় বের করতে পারি। সময়? হালিমা, আমার সময়ের দাম অনেক। আর মনসুর নিজেই তো আমার দলিল তৈরি করে নিয়ে আসতে বলছে। এখন আবার সময় চাওনে কি হইল? হ, ঠিকই কইছেন বাবু। আমি সব ভাইবা দেখছি। আমার বাবার চিকিৎসার দেনা মেটান ছাড়া আর তো কোনো উপায় নাই। খুব ভালো। এইলো সই করে দে দেখি তাড়াতাড়ি। আর তোর পরিবার এখান থেকে 1 সপ্তাহের মধ্যে উইটা যেতে হইব কইলাম। 1 সপ্তাহ? আমরা তাহলে কোথায় যাব? এটাই নিয়ম। বিটা বাড়ি এখন আমার হইতে যেতেছে। তোরা কই যাইবি এইটা তোরাই বুঝবি। আর আরেকটা কথা, এখন অর্ধেক টাকা পাবি, আর সব খালি করে দেওয়ার পর বাকি অর্ধেক পাবি। ঠিক আছে জমিদার বাবু, আপনি দলিলটা দেন, আমি আমি সই করে দিতাছি। মনসুর দলিলে সই করে দেয়, আর জমিদার অর্ধেক টাকা দিয়ে চলে যায়। হঠাৎ ভেতর থেকে মনসুরের অসুস্থ বাবা চিৎকার করে মনসুরকে ডাকতে থাকে। মনসুর, মনসুর। বাবা, বাবা, আইতাছি বাবা।
বাবা, এই তো আমি এখানে আসছি তো। তুমি ঠিক আছো তো? কিছু লাগবো? মনসুর, তুই তুই কি ভিটাটা বিক্রি করলি রে? বাবা, তুমি সুস্থ হইয়া উঠলেই আমরা সব ঠিক করে লমুনে। আমি সবই তোমার লেগেই করছি বাবা। তোর চেষ্টা আমি বুঝি বাবা, কিন্তু এই ভিতে ছাড়া তোরা কোথায় যাবি? তোর তোরা তোরা ভালো থাকি। বাবা, বাবা, না বাবা, না। বাবা কথা কও বাবা, বাবা কথা কও। না বাবা, এমনটা হইতে পারে না বাবা। তুমি কথা কও। তুমি আমারে ছেড়ে এমনি চলে যাও না বাবা। অসহায় মনসুর তার বাবাকে বাঁচাতে তার শেষ সম্বল এই ভিটে বাড়িটা বিক্রি করেও তার বাবাকে বাঁচাতে পারল না। মনসুর তার বাবার দাফনের কাজ শেষ করে। সবকিছু শেষ করে বাড়িতে ফিরতেই দেখে জমিদার এসে দাঁড়িয়ে আছে। আরে মনসুর, ফিরে আইসস? তোর বাবার কাজ শেষ হইছে, এইবার তোর কাজটা শেষ করে ফেলা। হ্যাঁ বাবু। কোন বাবু এখন কি চান? আমার তো সবই শেষ হইয়া গেছে। বাবারে বাঁচানোর লেগা ভিটাটা বিক্রি করে দিলাম, তবুও তার রক্ষা করবা পারলাম না। আর কি লইতে চান কোন? বাড়ি। আমি যা চাই তা তো তুই নিজে লিখা দিয়া গেছস। তোর বাবার বাঁচানোর জন্য বিড়াটা তো বিক্রি করছস, আর এখন তো হ্যাঁ মরল। এখন আর কোনো হেরিতেরি চলবো না কইলাম। দলিলে সই করছস, কাজ শেষ। আমি বলি আজই এই বাড়ি ছাইরা দে। বাবু, একটু মায়া করেন, আর কটা দিন সময় দেন। আমরা কোথায় যাব বলেন? আমাদের তো আর কিছুই নাই। মায়া দয়া দিয়া ব্যবসা যে চলে না বউ। এখন তো করে সময় দিমু, পরে আবার কইবি আর নামু না বাড়ি থেকে। আর আমি তোর দয়া কইরা আগি টাকা দিয়া দিছি তোরে, বুঝোস না? তাই কইতাছি, আর দেরি করিস না। ঠিক আছে বাবু, আপনি জিতছেন। আমরা এই বাড়ি ছাইরা দেয়া চইলা যাবো। তয় আপনার উচিত ছিল কটা দিন সময় দেওয়ানের। মাত্রই তো আমার বাবাকে হারাইলাম। বাবারে হারাইছস বইলেই তো ভয় হইতাছে যে তোর আর বাড়ি ছাড়বি না। কাল ভোরের মধ্যে চলে যাবি, তা না হইলে আমগোর লোকজনে কিন্তু তোর বাইর করে দিব গাদ ধাক্কা দিয়া। আমরা এখন কোথায় যাব? কি করব? হালিমা, আমরা হয়তো সব হারাইছি, কিন্তু আমাগর সাহস এখনো বাইচা আছে। আমি কিছু একটা না কিছু করুমি। আল্লাহ আমগরে দেখতাছেন, তিনি আমগর একটা পথ নিশ্চয়ই দেখাইবেন। মনসুর আর তার স্ত্রী অপমানের হাত থেকে বাঁচতে সেদিনই বাড়ি ছেড়ে দেয়। তারা কোথায় যাবে, কি করবে, তার কোনোটাই ঠিক নেই। শুধু সামনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছায় নদীর পাড়ে। নদীর পাড়ে একটা বাঁশঝাড়ের পাশে তারা বসে পড়ে। হালিমা, এইখানে বই। এখন তো সন্ধ্যায় হয়ে গেল, রাতটা না হয় এইখানে কাটায় দেই। আমরা এখন কোথায় যাব? কি করব? জানি না হালিমা, সব যেন হঠাৎ করে শেষ হয়ে গেল। আমার বাবা লেগে সব করতে চাইছিলাম, তবুও কিছুই করবা পারলাম না। তুমি যা করেছো তা কোনো ছেলে করতে পারে না, কিন্তু জীবন কি আমাদের সঙ্গে এতটাই নিষ্ঠুর হবে? আমরা কি এভাবেই হেরে যাব? হাইরা যাওয়ার মতো কিছু বাকি আছে কি হালিমা? ভিটা নাই, বাবাও আর নাই, আর কিসের আশায় বাঁচুম? তুমি এত ভেঙে পড়ো না। এই পৃথিবী আমাদের সব কেড়ে নিয়েছে ঠিকই, তবে আমরা একে অপরের পাশেই তো আছি। নিজেরাই নতুন কিছু শুরু করব। হা হালিমা, তুমি ঠিকই কইছ। আল্লাহ যখন আমগোর পরীক্ষা নেন, তখন তিনি পথও দেখান। মনসুর আর হালিমা বাঁশঝাড়ের নিচে বসে সেদিনের মতো রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালে মনসুর উঠেই হালিমাকে ডাকে। হালিমা, হালিমা, কি হয়েছে গো? হালিমা, আমি একটা স্বপ্ন দেখছি। কাল রাতে ঘুমের মধ্যে দেখলাম আমি এই নদীর উপর ভাসমান একটা বাড়ি বানাইছি। এই বাঁশ ঝাড় থেকে বাঁশ লইয়া তৈরি করা একটা বাড়ি। স্বপ্ন? এটা কেমন স্বপ্ন? নদীর ওপর বাড়ি? হ হালিমা, হ্যাঁ, আমি মনে করি সেটা আমগো লেগা একমাত্র উপায় হইতে পারে এখন। নদীর মাঝখানে জায়গা তো আর কোনো মানুষের না, তাই না? হ্যাঁ, তাই তো। কিন্তু আমরা নদীর মাঝের জায়গা দিয়ে কি করব? যদি আমরা নদীর মাঝে বাঁশ দিয়ে একটা ঘর তৈরি করি, তাইলে সেখানে কেউ আমগুলো আর তাড়া করবার পারবো না। কিন্তু নদীর ওপর বাড়ি?
কিন্তু তাতে ঝুঁকি তো আছে। বৃষ্টি ঝড় সবকিছুতে কি আমাদের নিরাপত্তা থাকবে? হয় এটা জানি আমি হালিমা, কিছু না কিছু তো করতেই হইব। বাকি পৃথিবী আমগর লেগে হয়তো বন্ধ হইয়া গেছে, কিন্তু এই নদী হয়তো আমগর নতুন আশ্রয় হইব। যদি তুমি মনে করো তাহলে আমি তোমার পাশে আছি। ঠিক আছে হালিমা, আমি জানি এইটা সহজ না, কিন্তু আমরা যদি একলগে থাই তইলে কোনো কিছু আমগরে থামাইতে পারবো না। চলো এখনই কাজে লেগে পড়তে হইব। বাঁশ ঝাড়ের থেকে কয়েকটা বাঁশ কাটা শুরু করে দিই, চলো। হ্যাঁ চলো। মনসুর আর হালিমা বেশ কিছু বাঁশ কেটে নদীর পাড়ে জড়ো করে। প্রথমে সেগুলো দিয়ে একটা ভেলা বানায়। মনসুর ভেলায় করে ভেসে ভেসে নদীর মাঝখানে যেয়ে একে একে খুঁটি পুঁতে দেয়। তারপর সেখানে বাঁশ দিয়েই একটা পাটাতনের মতো তৈরি করে। সেদিনের মতো কাজ শেষ করে মনসুর নদীর তীরে ফিরে আসে। হালিমা, আজকের কাজটা শেষ করলাম, নদীর মাঝখানে পাটাতন তৈরি করা হইয়া গেছে। সত্যি? তুমি তো স্বপ্নকে সত্যি করে ফেললা। এ এখনো সত্যি হয় নাই, এখনো অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, পাটাতনটা শক্ত করলেই তো হবে না। আমাদের খাবার, থাকার ব্যবস্থা সবকিছুই করতে হবে। জানি হালিমা, কিন্তু আজ যা করছি তাতে আমার বিশ্বাস হইছে এই নদী, এই বাঁশঝাড় সবই যেন আমগর লগে দাঁড়াইয়া আছে, আমগরে সাথ দেওয়ানের লেগা। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর মনসুর আর হালিমা মিলে বেশ সুন্দর একটি বাড়ি তৈরি করে ফেলে, যেটা দূর থেকে দেখলে মনে হয় যেন নদীর ওপর ভাসছে। সেই সাথে তারা বাড়ি যাওয়ার জন্য একটা বাঁশের তৈরি ব্রিজও তৈরি করে ফেলে। তাদের এই মনোরম বাড়িটি দেখতে গ্রামের মানুষজন সেখানে আসতে শুরু করে। মিলন, তুমি দেখছো তো নদীর মাঝখানে এমন একটা বাড়ি? এটা তো একদম স্বপ্নের মতো। হ্যাঁ, এটা তো একদম অবিশ্বাস্য। এমন কিছু তো আগে কখনো দেখিনি। কিভাবে এমন একটা বাড়ি তৈরি করতে পারে কেউ? কিন্তু এটা তো পুরোপুরি নদীর ওপর ভাসছে, এমন কিছু কি সম্ভব? সেটা তো জানি না রহিমা। তবে সত্যি সত্যি কেউ এই বাড়ি তৈরি করে থাকে তাহলে তাদের অনেক বড় একটা মনের সাহসিকতা আছে, বলতেই হবে। একদিন আমরা নিজেরাও এমন কিছু করতে পারি, সেখানে আমাদের স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে। যদি আমরা একসাথে থাকি তাহলে তো আর কোনো বাধা আসবে না, তাই না? হালিমা এবং মনসুরের বাড়ি দেখতে এভাবে প্রতিদিন একে একে অনেক মানুষ আসতে শুরু করে। ধীরে ধীরে নদীর পাড়ে সেখানে একটি ছোট বাজার বসে যায়। দেখতে তো কি দারুণ লাগছে! আমাদের বাড়ি এখন সত্যিই তৈরি হয়ে গেছে। আর এত মানুষ আসছে আমাদের বাড়ি দেখতে, এটা তো একেবারে স্বপ্নের মতো। হালিমা, প্রথম যখন এই বাড়িটা বানাইতে শুরু করছিলাম তখন কিন্তু জানতাম না এইটা কোথায় গিয়া থামবো, কিন্তু এখন এখন দেখি মানুষ আইতাছে, মনে হইতাছে আমরা বড় কিছু কইরা ফেলাইছি। কিন্তু বলো তো, আমাদের সংসার কিভাবে চলবে? আহা, তুমি এত ভাইব না তো, এইটা নিয়া আমি আগেই ভাইবা রাখছি। ভেবে রেখেছো? কি সেটা বলো আমায়। আমি ঠিক করছি এই ঘরের একটা কোনায় একটা ফুচকার দোকান দিমু। এই যে সব বাইনসে ঘুরতে আহে না আমগর বাড়ি, তারাও দেখতে আইব, তারা এখান থেকে তখন কিছু খাবারও কিনা খাইতে পারবো। ফুচকার দোকান এইখানে? সত্যি বলতেছো? এইটা ছাড়া আমগর এই ভাসমান বাড়িটা যারা দেখতে আইব না তাগর লেগা আমরা এই টিকিটের ব্যবস্থা করুন নে। ওরা টিকিট কাইটা এখানে ভিতরে ঘুরে দেখবো। কিন্তু দর্শনার্থীরা কি টাকা খরচ করে টিকিট কেটে এখানে আসবে? হ হ, আইব না কেন, অবশ্যই আইব। তুমি দেখতাছো না কত মানুষ নদীর পাড় থেকে দেখতাছে বাড়িটা। তুমি যদি এই পরিকল্পনাগুলো ঠিকভাবে সাজাইতে পারো তাহলে সত্যি এটা অনেক লাভের হবে। আমি তোমার উপর বিশ্বাস রাখি। এরপর মনসুর আর হালিমা মিলে সেখানে একটা ফুচকার দোকান দেয়। আর মানুষ সত্যিই তাদের পাশের বাড়ি এক নজর দেখতে সেখানে হুমড়ি খেয়ে পড়ে। তাদের ব্যবসা এভাবে বেশ ভালোই চলতে থাকে। হালিমা, তুমি জানো আমগর ব্যবসা এখন কিভাবে চলে যেতেছে? এত মানুষ আইতাছে এই বাঁশের বাড়ির দিকে হুমড়ি খেয়া পড়ে, আর ফুচকার দোকানে যেন সব সময় ভিড় লাগিয়ে গেছে। মনে হইতাছে আমগর ভাগ্য ঘুরে গেছে হালিমা, আমগর ভাগ্যটা ঘুরে গেছে। হ্যাঁ গো, আমাদের প্রথম কষ্টের দিনগুলো মনে পড়ে।
একদিন আমরা ওই বাঁশঝাড়ের নিচে রাত কাটিয়েছিলাম। হ, আমি জানি। আজকে একটা সুখবর আছে তোমার লেগা। কি সুখবর গো, জলদি করে বলো তো, আবার নতুন কোনো চিন্তা করছো? হ, আমি বেশ কিছু টাকা জমায়া ফেলাইছি হালিমা। মনে হইতাছে এখন আঙ্গর পুরান ভিটা বাড়িটা ফিরা পাওনের সময় আইছে। তুমি কি বলছো? পুরনো ভিটে বাড়ি জমিদারের কাছে? হ, এখন আমি যথেষ্ট পরিমাণে টাকা জমায়া ফেলাইছি। জমিদারের কাছ থেকে আঙ্গর পুরাতন ভিটাটা আবার কিনা নিতে চাই। আমি চাই আমরা আবার আমগর বাবা মায়ের সেই জমি ফিরাও। এটা তো বড় ব্যাপার, কিন্তু জমিদার কি বিক্রি করবে? অরে করতে হইব, প্রয়োজনে বাজারের দামের চেয়া দ্বিগুণ দাম দিতে আমি রাজি আছি। তাহলে আমরা আবার আমাদের বাড়িতে ফিরে যেতে পারবো। আর এই ভাসমান বাড়ির কি হবে? আমি এখানে বড় কিছু করবার চাই। এই বাড়িটারে আমরা একটা ভাসমান ওই ঘুরতে আহেছে কি কয় রিসোর্ট না কি কয়, ওই রিসোর্ট বানামু। হ হ, ভাসমান রিসোর্ট? সেটা আবার কি? ওই রিসোর্ট হইল গিয়া এক ধরনের ওই মাইনসে ছুটি কাটায় না, ছুটি কাটানোর জায়গা, যেখানে ছুটির দিনে মাইনসে পরিবার লয়া ঘুরতে আইব, রাতে থাকবো। তাহলে তো আমাদের আয় আরো অনেক বেড়ে যাবে। হ হালিমা, এখন আল্লাহ আমগরে সুযোগ দিছেন, আবার সেইটারই কাজে লাগাইতে হইব। মনসুর এবং হালিমা একে অপরকে দৃঢ়ভাবে দেখে। তাদের নতুন উদ্যোগ এবং স্বপ্ন নিয়ে পরিকল্পনা শুরু করে। তাদের নতুন যাত্রা আরো একটি বড় স্বপ্নের দিকে এগিয়ে যায়।